এই ভিডিওটা একটু বড় হয়েছে, কাইন্ডলি দেখে নেবে একটু কষ্ট করে। ভিডিওটা তুলে দিলাম যে অর্ণব বাবু কতটা সিনসিয়ার ফাদার ছিল, বাচ্চাকে টিফিন বক্স ওয়াটার বটল দামি দামি কিনে দিত, অথচ সেই অর্ণব বাবুই নাকি ছেলের চোখ নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য চশমা কিনে দিতে পারে নাই। 23শে জুনই ডাক্তার দেখানোর আগেই প্ল্যান হয়ে গেছিল চুল ফেলে দেবে। 23শে অগাস্ট, জুন বলছি, অগাস্টে যে কথাটা বলা হয়েছে সে কথাটা কি করে চেন্নাই ডাক্তার 20শে নভেম্বরে বলল? 20শে নভেম্বরের কথার সাথে 23শে অগাস্টের কথা কেন মিল হলো না? প্রতিটি জায়গাতে, প্রতিটি স্টেপে, একটা ভিডিওতে 4 থেকে 5 বার মিথ্যে কথা বলেছে ছেলের চশমা নিয়ে, এবং প্রত্যেকটা ভিডিওতে অভিশাপ দিয়েছে, কষ্ট কেন আমরা পাচ্ছি, লোকটা কেন পাচ্ছে না। প্রত্যেকটা ভিডিওতে যে দোষ করলো কেউ, শাস্তি পেল কেউ, কেন কষ্ট ও পাচ্ছে। আর প্রত্যেকটা ভিডিওতে একটা কথা, এই পৃথিবীর কাউকে আমি ভরসা করি না, প্রতিটি লোক আমাকে ঠগিয়েছে। কথাটা সেই বলতে পারে যে কিনা প্রতি মুহূর্তে লোককে ঠগিয়ে বেরিয়েছে। প্লিজ, ভিডিওটা বড় হয়ে গেছে আমিও জানি, কাইন্ডলি অনেক অনেক ক্লু দিয়েছি, অনেক পয়েন্ট দিয়েছি, দেখবেন কোথাও কোন জায়গায় ভুল বলেছি কিনা। কোথাও আমি মিথ্যা কথা বলিনি, কোথাও আমি বাড়াবাড়ি কিছু বলিনি। আর কিছু কিছু লোক যারা ফলস কথা বলছে, কেন সামনে আসে না, কেন স্টেপ নেয়, এগুলোর থেকে নিজেদেরকে দূরে রাখবেন। চলুন, প্লিজ স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড অবশ্যই কমেন্ট। চলে এলাম রেইন আর রেইনবোর স্টোরি নিয়ে। আচ্ছা, রেইন আর রেইনবোর স্টোরিতে কেউ জিজ্ঞেস করছো, দিদি ওর নাকি মানে রেইনের নাকি একটা মেয়ে আছে, ছিল, ওনাকে ছেলে কিনে, এসব ফালতু গসিপ তোমরা শুনবে না। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও প্রচুর গসিপ ভিডিও করে, একদম বিশ্বাস করবে না। রেইনের একমাত্র একটাই ছেলে, কিছু গসিপ আছে না, দেখে নাও রেইনবো কি পাশ করা, কোথাও কি কোনো ভিডিওতে বলেছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে হচ্ছে ভিডিও দেখে সেই ভিডিওর উপরে রিয়েকশন দেওয়া, নাকি বানিয়ে বানিয়ে গল্প বানানো। এখানে একটা গল্প বানানো চলে, ওই যেরকম রেইনের হাজব্যান্ডকে নিয়ে উনি কি স্টেপ নেবেন, উনি কি বলবেন। না, রেইনের হাজব্যান্ড কোনো কিছু কখনো কাউকে বলেনি, এটা পুরোটাই ভিত্তিহীন কথাবার্তা, কথাটাকে পেঁচিয়ে পুচিয়ে বলার জন্য। রেইনের হাজব্যান্ডকে নিয়ে প্রথম ভিডিও যে করেছে সে হচ্ছে আমি, বাকিটা অন্যদিকে খেলছিল। যখন দেখলো হাজব্যান্ডটা আনার পর মার্কেটটা বেশ খাচ্ছে, তখন দিকে চলে আসলো। দুনিয়াটি এটা, শুধু রেইনরা শুধু চিট করে না, এরকম ক্রিয়েটাররা এইসব উল্টোপাল্টা কথা, ক্লিকবেট থাম্বনেল, ক্লিকবেট কথা বলে। রেইনের মেয়ে আছে, পৃথিবীর কেউ জানে না, এসব ফালতু কথাবার্তা। বা রেইন স্কুল লাইফেও পালিয়ে বিয়ে করেছে, এসব কোনো কথা কোনো ভিডিওতে বলেনি। হ্যাঁ, একটা কথা বলেছিল, ক্লাস 9 থেকে আমার সময়টা খারাপ, সময়টা কিভাবে খারাপ, কিভাবে কি হয়েছে সেটা কিন্তু কোনো ভিডিওতে বলেনি। আর রইল বাকি পাড়ার লোকের কথা, গোপন সূত্র, গোপন তথ্য, এই কথাগুলি ভিডিওতে বলা উচিত না, এটা ইলিগাল। তো আমি এমন কোনো কথা বলবো না যেটা ভিডিওতে নেই, থাকলে তো অনেক কিছু বলা যায়, বানিয়ে বানিয়ে বলা যেতে বেশি কিছু লাগে। যারা আমাকে প্রশ্নটা করেছো রেইনের মেয়ে ছিল, দিদি একটু বলবেন তো আপনি, বা দিদি সত্যি কথা বলেন তো, রেইন কি কলেজ পর্যন্ত গেছিল? হ্যাঁ, রেইন কলেজে গেছিল, কলেজে যাওয়ার পরেই ওর বিয়ে ঠিক হয়েছিল, ঠিক আছে, মানে বিয়ে হয়েছিল। এবার আসছি ফ্যাক্ট কিছু নিয়ে। আচ্ছা, তোমরা সবাই বলছো যে রেইন এখন মানে দেওরকে, এই ঠকবাজ বৌদি তার দেওরকে চাকর করে রেখেছে। না, এই দেওর চাকর অনেক আগের থেকে, মানে রোগটা ধরা পড়ার আগ থেকে হয়েছিল। কারণ বৌদি সবসময় মুডি, বৌদি সবসময় কাজ করতে ভালো লাগতো না, কোনো সময় বৌদি যে কাজ করবে সে, কারণ বৌদি তো 10টা বছর খুব আরামে কেটেছে। 10টা বছর বৌদি যতই বলুক না কেন, যতই রিলসে আর ভিডিওতে বলুক না কেন, টাকা কিছু না, সুখটাই সব, শান্তিটাই সব, আসল কথা সেটা না। রিয়েল লাইফে বৌদির জীবনটা খুব খুব সুখে বৌদির জীবনটা কেটেছে, এবং বৌদি খুব আনন্দে জীবন কাটিয়েছে। তাই হঠাৎ করে ওই 6টা মাস, মানে গত নভেম্বর থেকে এই জুন পর্যন্ত একটু হার্ডশিপের উপর দিয়ে গেছে। তারপর তো ক্লাউড কিচেন খোলার পর কাজ একটু বেশি করতেই লেগেছে। কিন্তু বৌদি কিন্তু সেই অবস্থা তো দেখবেন এই দেওরটাকে চাকর বানিয়ে রেখেছিল। 29 জুলাইতে দেখবেন বৌদি পরিষ্কার মুখের উপরে বলে দিয়েছে, আজকে আমার কোনো কাজ করতে মুড নেই, ভালো লাগছে না। আর ঘর যখন নোংরা থাকে, আমার এবং আমার ছেলে দুজনেরই মুডটা খিটখিটে হয়ে যায়। তাই আজকে আমার চাকর দেওরটা কাজ করছে, এবং দেখা গেল সেই চাকরটা কিচেন পরিষ্কার করে, ফ্রিজ টিজ পরিষ্কার করে, তেলে শিশি টিসি মুছে, র্যাক ট্যাক মুছে। বেটা, তুই আমাকে বিয়ে করেছিস, আমার মহল ছাড়িয়ে বিল্ডিং ছেড়ে এনেছিস, এবার তুই খেটে মর। এরকম একটা টেন্ডেন্সি ওর প্রথম থেকেই ছিল। আমি জুলাই মাসে ভিডিওতে দেখেছি, জুন মাসে ভিডিওতেও দেখেছি। দিদি কোন ভিডিওতে? জুলাই মাসে ভিডিওতে দেখবেন, পরিষ্কার বলেছে, নোংরা দেখলে আমার গাটা ঘিন ঘিন করে ওঠে, আমার ড্যাম পাড়া ঘর, নোংরা ঘর, এগুলো নাকি দেখতে পারে, মানে সহ্য করতে পারে না। সবসময় ওর নাকি পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ওর ছেলেরও
ওর এখন তোমরা বলবে ওর বাবার যে কোয়ার্টার এরকমই হয়, ওরকম বড় মানে ওইসব জায়গায় কোয়ার্টারগুলি ড্যাম্প করা হয়। ড্যাম্প তো ড্যাম্পই হয় না, ওর বাবার বাড়ির রান্নাঘরও ড্যাম্প করা, মানে ওরকম বাবার বাড়ির ঘরগুলোও কিন্তু তোমরা অনেকেই বলবে না 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 কোয়ার্টার ওরকম হতেই পারে, কিন্তু কোয়ার্টারের মধ্যে যে ফার্নিচারগুলি আছে যেরকম স্টিল আলমারি, বাকি যে খাটের উপরে কাপড় চোপড় রাখাগুলি, ওইগুলি কখনোই কিন্তু গোছানো কখনোই আমার মনে হয়নি। আগেও দেখেছিলাম তখনও গোছানো বলে মনে হয়নি। গোছানো এবং সুন্দর এবং সিমসাম ছিল ওর কলকাতার ফ্ল্যাট, যেখানে অনেক কিছু দামি দামি জিনিসপত্র, স্টাইলিশ লাইফস্টাইল সব কিছুই ছিল। তাই ওর এই বড় লোকটামি লাইফস্টাইল যেমন এখন একটা দারুণ ঘরে আছে, এটা কিন্তু তার স্বামীর দেওয়াই ছিল, মানে রিয়েল হাজব্যান্ডের দেওয়া। আচ্ছা, তো সারাদিন 29 জুলাইয়ে মন খারাপ ছিল, মন ভালো লাগছিল না, কোনো কাজ করতে ইচ্ছে করছিল না, ভিডিও করতে ইচ্ছে করছিল না। সন্ধ্যার পর থেকে ভিডিও করতে শুরু করলো। কি দেখালো? ওই চাকরটা মানে চাকর দেওয়ারটা কাজ করছে, প্যারত দেওয়ারটা। আচ্ছা, তারপর সেই দেওয়ারটাই তার মুড এবং মন ভালো করার জন্য তাকে KFC-তে নিয়ে গেছিল। সে শুধুমাত্র হসপিটাল, নিজের ফ্যামিলি মেম্বার, নিজের এক্স হাজব্যান্ড কেনা, দুনিয়ার সব লোক ওর কাছে খারাপ। সেই KFC-তে যাওয়ার পরও সেই KFC-র যে আউটলেটটা সেটা নাকি প্রচণ্ড নোংরা, এবং যেখানে নাকি তাকে বার্গার অর্ডার করেছিল সেখানে নাকি ছোটো ছোটো পোকা দেখা যাচ্ছিল, এবং KFC-র যে পটেটো চিপস অর্ডার করেছিল, ফিঙ্গার চিপস যেগুলিকে আমরা বলি, সেটাগুলি নাকি ভীষণ হার্ড ছিল। এটা ওখানে বলার পর ওরা নাকি আবার পাল্টে দিয়েছে। মানে ওর যে লোকের পেছনে লাগার, না না আমরা ভিডিওতে লাগি, কিন্তু ওর যে লোকের পেছনে লাগার বাতিকটা নতুন কিছু না। মানে প্রথম থেকেই এ খারাপ ও খারাপ, শুধু আই এম দ্য বেস্ট। কিছু কিছু লোক থাকে যারা জীবনে কোনোদিন অন্যের সম্বন্ধে মানে ভালোটা ভাবতে পারে না, আমার থেকে ভালো পৃথিবীকে হতে পারে না। KFC-র আউটলেটে আমার তো বয়স ঠাকুর দিলে কম হলো না, আর বিভিন্ন শহরে আমি গেছি, বিভিন্ন শহরের বিভিন্ন KFC-তে খেয়েছি। আজ পর্যন্ত আমি কিন্তু কোনো KFC আউটলেট নিয়ে আজ পর্যন্ত আমার মনের ভেতরে কোনো কমপ্লেন আসেনি। তোমরা বলতে পারবে যে না দিদি ভাই আমাদের ওখানে আছে, হয়তো তোমরা পেয়েছো এক দুটা, কিন্তু আমি তো ডিফারেন্ট স্টেট, একটা দুটো স্টেটে না। হায়দ্রাবাদও আমি KFC-তে খেয়েছি, শিলং তো ছেড়েই দাও, গুয়াহাটি তো ছেড়েই দাও, বিভিন্ন জায়গায় খেয়েছি। তো সেখানে দাঁড়িয়ে এত এত শহরের মধ্যে আমার কাছে তো কোনোদিনই কোনো KFC-র আউটলেট খুব নোংরা বা এসে বলে মনে হয় নাই। কিন্তু আমাদের এই সো কল্ড ঠকবাজ বদির ওই শিলিগুড়ির একটা ওর বাড়ির পাশে যে KFC আউটলেটটা, ওটা নাকি খারাপ বলে মনে হচ্ছে, কারণ ও প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, ভেতরটাতে পুরো কালো কর্দাম মানে কাদা মাখা, তার নাকি KFC আউটলেট খুব ভালো লেগেছে। আচ্ছা, তারপর সে বলেছে যে জুলাই মাসে একটা ভিডিওতে তাকে তার ছেলের জন্য বাঁচতে লাগবে, তাকে তার ছেলের জন্য কাজ করতে হবে। ক্লাউড কিচেন করতে তার শরীর দিচ্ছিল না, তাকে করতে লাগবে, কারণ ছেলেটাকে সেই পৃথিবীতে এনেছে, তাই তার ছেলের সমস্ত দায়িত্ব তার। তখন কিন্তু একবারও বলেনি যে আমি আর আমার এই ঠক দেওয়ারটা মিলে ছেলেটাকে বড় করব, সেটা বলেনি। তখন সে বলেছে ছেলেটা শুধুমাত্র আমার, এবং তার বড় করার, তাকে ভালো রাখার দায়িত্বটা সম্পূর্ণ আমার একা, কারণ তাকে আমি পৃথিবীতে এনেছি। অবশ্যই তার কাছ থেকে আমি বুড়ো বয়সে কিছু করবে বলে আমি আশা করিনি। এই ডায়লগটা না হলো মোর দেন 8 to 10 ভিডিওসে সে রিপিট করেছে। সে যে স্ক্রিপ্টেড ভিডিও করে আমি যেটা তোমাদেরকে বললাম তার প্রমাণ। এই 8 জুলাইয়ের কথাটা ও কিন্তু মার্চ মাসেও বলেছিল, এই 8 জুলাইয়ের কথাটা ও কিন্তু এপ্রিল মাসে কোনো ভিডিওতেও বলেছিল, বুঝলে? সবগুলো ডেট দিয়ে বললে আমি ফেসে যাবো, আমি বলছি না। তাই একই রকম কথা ও বারবার ভিডিওতে বলে। তার মানে কি লেখাটা, এই যে আমি তো এখন যে ভিডিওটা করছি, একটু 5 মিনিট পর তোমরা যদি বলো ভিডিওটা পাবলিক করার পর দিদি এই ভিডিওটা আপনি আবার করেন, দেখবে আমার কথাটা পাল্টে গেছে। কেন পাল্টে গেছে? কারণ আমি তো স্ক্রিপ্ট করে লিখে বলছি না, তাহলে আমি এখন যেটা বলবো তখন সেটা বলবো না। হ্যাঁ, ডেটগুলি সেম থাকতে পারে, কিন্তু ওর কিন্তু লাইনগুলিও সেম থাকে। সেদিন ওই যে বললো, আমি বললাম না ওই দিন এই যে ওর ঠকবাজ দেওয়ারটা বললো, মানুষ রোজগার করে কেন, খাওয়ার জন্য রোজগার করে, ভালো মন্দ না খেলে রোজগার, সেম কথাটা 24 মার্চে বলেছে, 24 না 22 মার্চ এরকম, মানে মার্চ মাসে কোনো ভিডিওতে বলেছিল। তার মানে কি করে ও যেই লাইনটা বলেছে ওর লাইনটা, এবং না লাইন রিপিটের মধ্যে হুবহু লাইন রিপিট কখন হয়? গানের লিরিক্স আমরা সেম পাই, কেন পাই? কারণ এটা মানে মেমোরাইজ করি আমরা, পুরো মুখস্থ করে আমরা গানটা গাই। তাই আমাদের গান যে একটা গান যে মানুষই গাক, যেখান থেকে গাক, গানটা সেম থাকবে, কারণ আমরা এটাকে মেমোরাইজ করি। ঠিক এখানেও সেম থিং, দুজনেরই কিন্তু সেম ধরনের কথাবার্তা বলছে। আচ্ছা, সবসময় বলতো বাচ্চার কোনো চাহিদা নেই, আমাদের বাচ্চা কিছু চায় না, বাচ্চার জন্য কিছু আমরা করতে পারিনি সেরকম। বাচ্চা একটা স্কুলে ভর্তি হওয়ার আগে ওই জুলাই মাসে ভিডিওতে দেখবে টিফিন বক্স কিনেছিল। টিফিন বক্সটা স্টিলের, খুব সুন্দর, সস দেওয়ার,
ভালো কোম্পানির 1000 টাকা দাম টিফিন বক্স। আমার মনে হয় এটা মিল্টনের কোনো বক্স হবে, মিল্টনের অনেকটা প্রোবোট টোবোট কোম্পানির হবে, আমি এক্স্যাক্টলি কোম্পানির নামটা দেখিনি। 1000 টাকা টিফিন বক্স আর একটা ভালো ওয়াটার বটল। এইখানে ও ওই কথাটা বলেছিল রেইন, ও যখন কলকাতা বাড়িতে থাকতো এত ভালো টিফিন বক্স ওয়াটার বটল নিত, তাই এইবারও দাবি করলো ওর এই টিফিন বক্স এই ওয়াটার বটলটা নিয়ে স্কুলে যাবে। জন্মদিন তো করতে পারলাম না, তাই ভাবলাম ওকে বলেছিলাম একটু মানে অন্য দামে নিতে, মানে একটু কম দামে, কিন্তু না, ভাবতে অবাক লাগে 1000 টাকা দামের টিফিন বক্স। কারণ বাচ্চাটার ওই যে বললাম ওর এক্স হাজবেন্ডের জন্য কিচ্ছু করেনি, কিচ্ছু বাচ্চার জন্য করেনি। হ্যাঁ আমি আসছি একটু পরেই বলবো কিচ্ছু যে করেনি, কিচ্ছু করেনি। বাচ্চাটা টিফিন বক্স ওয়াটার বটল ওই রেঞ্জেই দিত, ভেবে দেখো তখন থেকেই। তাই বাচ্চাটার অভ্যাস হয়ে গেছে ভালো টিফিন বক্স ভালো ওয়াটার বটল নেওয়ার জন্য, এবং তাই বাচ্চাটা এখানেও বায়না করেছে যে আমাকে এই টিফিন বক্স ওয়াটার বটল দিতে লাগবে, এবং রেইন সেই টিফিন বক্স ওয়াটার বটলটা কিনে দিয়েছে এবং বলেছে ঘরের জন্য অনেক কিছু করছি, কারণ তখন ও ফ্রিজ করে ফেলেছে, গ্রাইন্ডারটা কিছু করে ফেলেছে, তারপর আরো কি কি করে ফেলেছে, আলমারি কিছু কিছু করে ফেলেছে। তাই বললো তাই বাচ্চার জন্য আমি কেন করবো না, এটা ঠিক কথাই। কিন্তু বাচ্চার যে লাইফস্টাইলটা ওপরে ছিল সেটা কিন্তু বাচ্চাটা জানে এবং বুঝতেও পেরেছে, তার জন্য ওই টিফিন বক্সটাই ডিমান্ড করেছে। আচ্ছা, তারপর যে বললাম প্রত্যেক সময় লোকদেরকে দোষী করার একটা অভ্যাস। হ্যাঁ, যখন ওরা ঘর চেঞ্জ করলো, শিলিগুড়ির ঘর চেঞ্জ করলো, তখন কি বললো, প্রথম ঘরটা চেঞ্জ করার কারণটা লোকদেরকে বললো যে ওরা একটা ক্লাউড কিচেন করেছে এবং ক্লাউড কিচেন একটু বড় করতে লাগবে, স্পেস লাগবে, প্লাস এই ঠকবাজ দেওয়ারটা টিউশন শুরু করবে এবং ব্যাচ বাই ব্যাচ পড়াবে। তাই ওই সিঙ্গেল রুম থেকে ডাবল রুম নিয়েই আসলো। তার সঙ্গে একটা কথা বলে দিল, ওইখানে ক্লাউড কিচেন করার সময় যে জিনিসগুলি কিনে এনে রাখতো সেই জিনিসগুলিতে গুড়ি 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 পোকা হয়ে গেছিল। টাকার শর্টেজ তখনও ছিল, 3000 টাকা ভাড়া দিত, ইলেকট্রিক ভাড়া নিত না প্রথম যখন ভাড়া ছিল ছোটদির বাড়িতে। কিন্তু যখন এই ঠকবাজ দেওয়ার গিয়ে বললো ভালো ঘর পেতে গেলে 5000 টাকা ইলেকট্রিসিটি বিল আলাদা লাগবে, তখনও ভাবছিল কি করে দেবে। তারপর ভাবলো না, কষ্ট মষ্ট চলে যায়, চলে আসলো। দেখো এখানেও কিন্তু বলতেই পারতো যে না আমার ঘরটা বড় লাগবে, এটা বলেছে, সাথে এটাও বলে দিয়েছে ওই ঘরে ছোট 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 পোকা থাকতো, মানে রান্নাঘরটা একটু ড্যাম টাইপের ছিল, তাই সবজি যদি পোকা। এখন ক্লাউড কিচেন একটা হাইজিন আনহাইজিনের ব্যাপার আছে, মানে ইনডাইরেক্টলি কিন্তু সে বাড়িটাকে দায়ী করে দিল। এবং সেকেন্ড বাড়িটার কথা সবাই তোমরা মানে ভিউয়ার্সরাই বলেছো এই বাড়িটা তোমাকে স্যুট করেনি, এই বাড়িটা আসলে সুস্থ হয়ে গেল। হ্যাঁ, বাড়িটাতে কিন্তু জুলাই মাসে আসলো এবং আগস্ট মাস থেকে ওদের এই রংলীলা শুরু হয়ে গেল। না, বাড়িটা খুব ভালো স্যুট করেছে, ওই বাড়িতে ওদের লক্ষ্মী মা দেখা দিয়েছে, টাকা পয়সা একদম হুই হুল্লোর ওরা পেয়েছে, বাকি সব পেয়েছিল নাটক টাইপের। আচ্ছা, তারপর তো 8টি মাসে এইভাবে ওরা ঘরটা করলো। এবার বলে দেখো যে দুটো ঘরের নেওয়ার যে পরিস্থিতিটা ছিল না জুলাই মাসের কথা, ডিসেম্বর মাসে দুর্গাপুর আসার পর এত বড় বাড়ি কি করে নিল, এত বড় ঘর কি করে নিল? তাহলে পুরোটাই ইউটিউবের টাকা। ইউটিউবের টাকাটা কি করে ইউটিউব টাকাটা করলো? টাকাটা করলো রোগটাকে দেখিয়ে, মিথ্যা রোগ দেখে। জুলাই মাসে যাদের 2 কামরা নেওয়ার পরে ওরা ভাবতে শুরু করলো 2 রুমের ভাড়া না জানি কিভাবে দেব, সেই মানুষগুলি ডিসেম্বরে এসে পুরো একটা বাড়ি, মানে একটা পুরো, হ্যাঁ একটা বাড়ি, একটা পুরো ফ্লোরই তো নিয়ে নিল ভাড়া। জুলাই টু ডিসেম্বর 6 মাসে কোন আলাউদ্দিনের চিরাগটা ওরা পেয়ে গেল? একটাই চিরাগ পেয়েছে, সেটা হচ্ছে আমার বউ মিথ্যা অসুস্থ, আমার বউ ন্যাকামি করে অসুস্থ, আমরা নোংরামি করে বিখ্যাত হয়েছি, এর বেশি কিছুই না। আর তারপরও বারবার জুলাই মাসে ভিডিওতে বলছিল আমি কারোর সাথে এখানে আসার পর কথা বলি না, কারণ আমি কাউকে ভরসা করি না। আমি যত লোককে ভরসা করেছি ততবার তত লোক আমাদেরকে ঠগিয়েছে। ওরা বলতে পারেনি ওরা নিজেরাই বান্টি আর বাবলি, যাদের কাজ হচ্ছে এই বান্টি আর বাবলির মতো লোক ঠগানোর ব্যবসা করা। ক্লিয়ার হয়ে গেল যে জুলাই মাসে যাদের কাছে 2 রুম ভাড়া দেওয়ার জন্য ভাবছিল কি করে দেবে না দেবে, ভাড়া দেওয়ার ক্ষমতা নাই, ডিসেম্বর মাসে দুর্গাপুরের মতো একটা জায়গাতে, যথেষ্ট ভালো জায়গা দুর্গাপুরে এসে একটা পুরো ফ্লোর ভাড়া নিতে পারলো। তারপরে দেখো 31 জুলাই আই চেক আপে করতে গেছে। ওরা যে মিথ্যেবাদী, একবারে না বারবার মিথ্যা বলেছে, প্রতিটা সেকেন্ডে ঠগিয়েছে। আই চেক আপ করতে গেছিল নিজের প্রবলেম তো আছেই, সাথে তখন ছেলেরও প্রবলেম দেখা দিয়েছিল। তো ছেলের প্রবলেম দেখা যাওয়ার পর ও কি বললো ভিডিওতে যে বাচ্চাটা আজকে আমার জন্য, বাচ্চাটা তো এত বড় ক্ষতি হয়ে গেল, ও তো শুধু ক্ষতি একদিন ক্ষতি হবে। আজকে একটা মা হয়ে বুঝতে পারলাম না আমার জন্য আমার ছেলের এত বড় ক্ষতি হয়ে গেল। ভাবলাম না জানি কি ক্ষতি হয়ে গেছে,
এটাও জুলাই মাসের কাহিনী। জুলাই থেকে কিন্তু চ্যানেলটা রোগ রোগ দেখানো শুরু হয়েছে এবং একটু একটু করে হাঁটি হাঁটি পা পা দিয়ে গ্রো করছে। বুঝে গেল যে পাবলিক রোগটা খাচ্ছে। কথার মধ্যে একটা ভিডিওর মধ্যে কথা কত রকম ভুল ভাল, মানে ইচ্ছা করে মিথ্যা কথা বলা। বললো ছেলে ছোটবেলায় যখন ওই রামমোহন স্কুলে পড়তো কলকাতা থাকতে, টিচার নাকি ফোন করে বলেছিল ছেলে চোখে দেখতে পায় না। তখন ডাক্তার দেখানো হয়েছিল। ডাক্তার দেখানোর পর ডাক্তার নাকি বলেছে, দেখো একবার বলছে ডাক্তার দেখানো হয়েছে কিন্তু ডাক্তার বলেছে এখন পাওয়ারের দরকার নেই। সেই ভিডিওতেই বলছে ডাক্তার একটা বিশাল দামি ফ্রেমের কথা বলেছে, দামি চশমার কথা বলেছে, ফ্রেমে তো না। তখন যেই লোকটার সঙ্গে থাকতাম, এখানেও তার হাজব্যান্ডকে আবার দোষী, প্রতি পদে দোষী। যেই হাজব্যান্ডের সঙ্গে থাকতাম সে তো খামখেয়ালি লোক, ভেবে দেখো। হ্যাঁ, তো তখন তার সেই ফ্রেমের চশমাটা নেওয়া হলো না, ফ্রেমটা নেওয়া, চশমা বলেনি, ফ্রেমটা নেওয়া হলো না। কারণ তখন আমি কোনো রোজগার করতাম না। পয়েন্ট টু বি নোটেড, এটা 31 জুলাইয়ের ভিডিও। তখন সে কোনো রকম রোজগার করতো না। তাহলে সে কি করে বলল যেই মা তার ছেলেকে চশমা নিয়ে দেওয়ার মতো রোজগার করতো না, চশমা নিয়ে দেওয়ার মতো ক্ষমতা নেই, কি করে সেই মা পাবলিককে বোঝায় তার টাকা দিয়ে সে কলকাতার ফ্ল্যাট কিনেছে? আচ্ছা হলো। তারপর আমি তো কাজ করতে পারতাম তার জন্য। তারপরে বললো শিলিগুড়ি ডাক্তার দিই, ডাক্তারবাবু খুব ভালো। ডাক্তারবাবু দেখার সঙ্গে ডাক্তারবাবু প্রশংসা করলো, প্রবলেম ধরতে পেরেছে, শ্যান পেরেছে, প্লাস মাইনাস দুটো পাওয়ারই আছে। কারণ রেইন নিজে মাইনাস পাওয়ার হোল্ডার অলরেডি ছিল, বাচ্চা জন্মগত। অ্যাকচুয়ালি মায়োপিক যেটা হয়, মায়োপিক হাইপার মায়োপিক মানে দূরের জিনিস দেখা, বাচ্চারা যেটা জেনেটিক থাকে, যাদের মা বা বাবার থাকে দূরের জিনিস দেখতে পায় না। হ্যাঁ, তো এই মায়োপিক পেশেন্টরা তো তাদের নেক্সট জেনারেশন, তার ছেলে বা মেয়ে অটোমেটিক কিন্তু মা বাবা সেটা সবাই হতে পায় না। তো স্বামী সে দুজন আছে, স্বামী দুজনের মধ্যে একজনের মায়োপিক, যেরকম আমি মায়োপিক, আমার দূরের জিনিস দরকার পড়ে। তো কেউ না, আমার ধরো ছেলে, সে হয়তো সেটা পেয়ে গেল। আবার আমার হাজব্যান্ডের কোনো চোখের প্রবলেম নেই, আমার ধরো মেয়ে, সে হয়তো বাবারটা পেলো, তার চোখের কোনো প্রবলেম নেই। এই জিনিসটা হয়, এই মায়োপিক ব্যাপারটা অলওয়েজ জেনেটিক হয়। মা বাবার জন্য কেউ যদি মায়োপিক থাকে তাহলে 80 বা 90% চান্স থাকে ছেলে বা মেয়ের মধ্যে এটা আসার। সেখানে দাঁড়িয়ে যেখানে রেইন নিজে মায়োপিক, বাচ্চার মধ্যে জিনিসটা থাকবেই। তো দোষ কাকে দিল? ছেলে জন্মগত ছিল কিন্তু আমি ধরতে পারিনি। কিন্তু তখন একবার বলছে ডাক্তার কলকাতা না করেছে যে কোনো দিতে লাগবে না, এটা থাকুক। তাতে কি হচ্ছে, ওর বা চোখে দেখতে পেত না, ডান চোখে প্রেশার দিয়ে পড়েছে, ডান চোখটা খারাপ হয়ে গেছে। পরবর্তীতে সেই ভিডিওতে আবার বলছে কলকাতায় কত ডাক্তার দেখালাম, তেলে যেই বাবা ক্যাজুয়াল, যেই বাবা সিরিয়াস না, যেই বাবা ছেলেকে চশমা কিনে দেয়নি বা চশমা নেয়নি, সেইখানে দাঁড়িয়ে ও নিজেই বলছে, আবার বলছে একজন ডাক্তারও আমাকে বললো না যে বাচ্চাটা চশমা নেওয়ার কথা। কি আশ্চর্য, আমার ছেলেটা এত বড় ক্ষতি হয়ে গেল, আমি বুঝতেই পারলাম না। তো একবার সে বলল যে কোনো একজন ডাক্তার বলেছিল একটা ফ্রেম নিতে, নট চশমা, ফ্রেম নিতে, সেটা প্রচন্ড এক্সপেন্সিভ ছিল, দামি ছিল। তার জন্য তখন তো রোজগার করতো না, ও দিতে পারলো না। আবার সেই একবার নাই লাইনটা 3 থেকে 4 বার বলেছে, এত বড় ক্ষতি হয়ে গেল, এতজন ডাক্তার দেখালাম, কেউ একজনও বললো না আমার ছেলেকে চশমা নেওয়ার কথা। এখন এখানে আসার পর উনি চোখ পরীক্ষা করে বললেন চশমা নিতে লাগবে। তোমরা প্লিজ যাদের দরকার আছে, বাচ্চা মানে মাদেরকে জ্ঞান দিলেও সবসময় জ্ঞান দেয়, প্রত্যেকের ভিতরে জ্ঞান দেয়, আমার মতো ভুল কাজ করো না, আমার মতো হ্যান করো না, আমার মতো ত্যান করো না। হ্যাঁ, আমার সবসময় পাশের মানুষটা খারাপ ছিল, সাথের মানুষটা খারাপ ছিল। ওর প্রচন্ড টাকা ছিল, ফ্ল্যাট কিনতে পেরেছে, ছেলেকে চশমা দিতে পারেনি। মিথ্যা কথাটা একটা জন্মগতই, এটাও একটা জন্মগত সহজাত প্রক্রিয়া। মিথ্যা কথাটা প্রত্যেকটা ভিডিও যদি আপনারা দেখেন, এই যে আমি একটা ভিডিওতে বললাম, একটা ভিডিওতে সে 4 বার মিথ্যা বলেছে। সিঙ্গেল ভিডিও 31 জুলাই, একটা সিঙ্গেল ভিডিওতে 4 বার বললো। প্রথম বললো ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলেছে ফ্রেমটা যথেষ্ট কস্টলি ছিল, তার জন্য আর কিনে নিতে পারলাম না, কারণ আমার রোজগার ছিল না। আবার সেই ভিডিওতে 1 বার না 3 বার বললো এত ডাক্তার দেখলাম, কোনো ডাক্তার বললো না আজকে আমার ছেলেটা ক্ষতি হয়ে গেল, এত বড় ক্ষতি হয়ে গেল। বুঝলেন তো? এইভাবে মিথ্যাবাদীদের মুখোশটাও খুলে দিতে লাগে। তারপরে দেখুন 23 আগস্টে বলছে মুখ থেকে ওর প্রচন্ড ব্লিডিং হচ্ছে, প্রচন্ড আচার। যেখানে ও বলেছে ওদিন ভিডিওতে দেখবেন, ও চুল কাটা নিয়ে কথাটা আমরা 23 আগস্টের ভিডিওতে বলেছি। কোন ভিডিওটাতে? যেখানে বলেছিলাম আর কত কষ্ট, কতটা খারাপ হতে পারে।
এই টাইটেলটাতে দেখবেন আমরা বলেছি, নিজের জোর গলায় কিন্তু ছেলেটা কথাটা বলেছে। 23rd ভিডিওতে ও বলেছে মুখ থেকে ব্লিডিং হচ্ছে, রেইরের মুখ থেকে রক্ত ব্লিডিং হচ্ছে, রক্ত বমি। ভাবতে পারছো একটা মানুষ যদি বমি করে, যদি রক্ত বমি হয়, সেটা ভেতরটা কি হতে পারে? আমরা রক্ত বমি করা মানে কি নারী বুড়ি সব পচে যাওয়া, খাঁটি বাংলায় বললে। তো ওর নাকি রক্ত বমি হচ্ছিল। তারপর বলল তখনও কিন্তু এই অ্যাপেলো যাওয়া, রোগের মারাত্মক অবস্থা কিছুই হয়নি, তখনও মোটামুটি চলছে শরীরটা। আচ্ছা, 23 আগস্টের কথা বলছি, মাত্র 20-22 দিনের ব্যাপারটা। এরপরেই শুরু হয়ে গেল আগস্ট মাস থেকে ওই প্রেগনেন্সিটার পরেই ব্যাপারটা আসলো। প্রেগনেন্সি থেকে কিছুটা হয়ে গেল, সেখানটা থেকে এটা আসলো। আচ্ছা, তারপর বললো চুলটা ওর দানা হয়ে যাচ্ছে মাথার ভেতরে, কারণ চুলটা শুকোচ্ছে না। কারণ ওই সময়টা তো বৃষ্টির সময় ছিল বোধহয়, আগস্ট মাসে তো বলছি। চুলটা শুকোচ্ছে না, আর না শুকিয়ে দানা হয়ে যাচ্ছে। মনে হয় ওর চুলটা কেটে দিতে লাগবে। ক্লিয়ার? এটা হচ্ছে 23 আগস্টের কথা। বমি হয়ে যাচ্ছে, এবং সেখানেই ভিডিওতে বলা যে মানে প্রচন্ড শরীর খারাপ হয়ে যাচ্ছে। 23 আগস্টে খারাপ, হাতটা নড়ছে না, ডান দিক দেখাচ্ছে এভাবে কাঁপছে, ডান দিক নড়ছে না, খুব কাঁপছে, এরকম দেখ শুয়ে আছে, শুরু হয়ে গেছে অ্যাক্টিংটার পোর্শন শুরু হয়ে গেছে। রক্ত বমি যে মানুষ করে তাকে আমরা ঘরে রেখে দেই? ভাবছিল ডাক্তারের কাছে নিয়ে যাব, কিন্তু ওর ওঠার মতো ক্ষমতা নেই, তাই ডাক্তারের কাছ থেকে গিয়ে বলে আমি ওষুধ নিয়ে আসব। যে মানুষটা রক্ত বমি করছে, যে মানুষটা ডান দিক উঠাতে পারছে না, যে মানুষটা চুলে দানা পড়ছে, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে কি যাবে না ভাবছে। এটা কি বিয়ে বাড়ি যাওয়া? যাবো কি যাবো না ভেবে তো পাই না। একটা মানুষ রক্ত বমি করলে, এরকম হলে অ্যাম্বুলেন্স ডেকে হলো আমরা ডাক্তার দেখাবো, বাড়িতে ডাক্তার নিয়ে আসবো। হ্যাঁ, এইরকম অবস্থা। কিন্তু না, ও ডাক্তার কাছে এসে তোমাদেরকে বলছি কি হয়েছে না হয়েছে, ডাক্তার থেকে আসেও নাই, ভিডিও করে কিছু সেদিন বলেও নাই। কিন্তু ও ডিক্লেয়ার দিয়েছে ওই দিন, আমরা ওই ভিডিওতে বলেছি চুলটা কেন কাটতে। হ্যাঁ, ওই ভিডিওতে কি বলেছে? দানা হচ্ছে। দানা কেন হচ্ছে? মাথাটা চুলটা শুকোচ্ছে না, তাতে মাথা ব্যথাও করছে, চুলের ভেতরে দানা হচ্ছে। এবার আসছি 14 নভেম্বরের কথা। তখন তো বিশাল ব্যাপার, ওর বাবা মা ভিডিও কল করলেও বাবা মাকে দেখতে পাচ্ছে না, কারণ তখন তো চোখটা মানে প্রচন্ড ঝাপসা। আমিও পারতাম অ্যাক্টিং করে দেখাতে কিভাবে অন্ধের অ্যাক্টিংটা করতে লাগে, কিন্তু আমি করবো না, পাপ লাগবে আমারও। আচ্ছা, হ্যাঁ, ওই আমার তখন ওই দেখবে ওই যে মনীষা কৈরালা একটা বই ছিল না আমির খানের সাথে, মেয়েরা মান কিউ তুমি চাহে, মান সিনেমাতে যে অন্ধের মতো ছিল, ঠিক আছে? তো সেইরকম একটা ওই অন্ধ সিনেমার ব্যাপারটা আমার মনে হচ্ছিল, টাকানো দেখানো। বলছি ভিডিও কলে মা বাবাকেও দেখতে পেত না। আচ্ছা, তারপর ওখানে বললো মানে এই অ্যাক্টিং দেখে তো আমার দিল বাগ হয়ে গেছে, যে অনেক বড় নায়িকারা ওইরকম অ্যাক্টিং করতে পারবে না, এইদিকে তাকানো ওইদিকে তাকানো, মানে ফ্যান্টাস্টিক অ্যাক্টিং। আচ্ছা, বলল যে তখনও আবার দোষ দিল, বললো পাপ করলো অন্য কেউ, মানে ওর হাজব্যান্ড, শাস্তি পাচ্ছি আমি চোখ নিয়ে। প্রত্যেকটা আপনাদের বলেন প্রত্যেকটা ভিডিওতে হাজব্যান্ডকে ঠুকে নাই এমন হয় নাই। ইনফ্যাক্ট 23 আগস্টেও বলেছে শাস্তি পাওয়ার কথা ছিল কারোর, পেলোকে, এটা দেওয়ারটা বলেছে। আর 14 নভেম্বরে এই বৌদিটা বলেছে, এই ঠকবাজ বৌদিটা বলেছে দোষ করলো কেউ আর শাস্তি পাচ্ছে কেউ, আমি, ও এটাও বললো। আচ্ছা, তারপর 20 নভেম্বরে যেটা বললো মাথাটার মধ্যে চুলটা কাটারে, তখন চুলটা হাফ কেটেছিল 20 নভেম্বরে, তখনও ফুল কাটেনি। আমি যদি ফুল কাটার মধ্যে যাই ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, এত বড় তোমরা দেখবে না। 20 নভেম্বরে বললো যে মাথাটা মধ্যে পোকা হয়েছে, মানে উকুন হয়ে গেছে, মাথাটা আসতো তো না তো। আচ্ছা, শুয়ে থাকতে পোকা হয়ে গেছে কিছু জায়গায় পয়েন্ট টু বি নোটেড, গর্তের মতো হয়ে গেছে, সেখান থেকে চুল একদম থোকা করে উঠে আসছে। তাই ডাক্তার বলে দিয়েছে ভেলুরে, বারবার ভেলুর ওয়ার্ডটা মুখে বেশি আসে, আমি ভেলুরে নিজে অনেকবার গেছি মানে আমি ট্রিটমেন্ট করাতে না, চেন্নাইতে যাওয়ার সময় ওখানে বিয়ের আগেও ঘুরতে গেছি, তখন ভেলুরে আমার বাবার বন্ধুরা ছিল, তখন একবার একটা হেলথ চেক আপ হয় না, করিয়েছি। এরপরে আমিও বিয়ের পরে গেছি, তখন আমিও ভেলুর হয়েও ব্যাঙ্গালোরে গেছি, মানে এরকম গেছি। আরেকবার আমার মাসির মেয়ে অসুস্থ ছিল, তখনও গেছি, মানে মুখে আমার ভেলুরটা বেশি আসে। ইনফ্যাক্ট আমি কোনো ভিডিওতে বলেও ফেলেছি ভুলে, যে যখন ওরা ভেলুরে গেছে জানেনি তো না কোথায় গেছে, জানি মুখ দিয়ে ভেলুর এসেছে,
খেয়াল করে নি, ভেলুরটা বলেই ভিডিওটা পাবলিশ করে দিয়েছি। তো উঠে যাচ্ছে, আর যেখানটা খালি হয়ে যাচ্ছে ওখানে চুলটা গ্রো হচ্ছে না। পয়েন্ট টু বি নোটেড, 20 নভেম্বর কথাটা বলেছে। তো কোন জায়গাটাতে গ্রো হচ্ছে না, কোন জায়গাটা গর্ত হচ্ছে? যেই জায়গাটাতে রডের বাড়ি, যেই জায়গাটাতে ব্লাড ক্লট হয়ে আছে। আচ্ছা, তাহলে ভেলুরে তো আবার ভেলুর, অ্যাপেলোতে তো গেছে 20 নভেম্বরে, 23 আগস্টেই কি করে ডিসিশন নিয়েছিল? তো নো ডাক্তার নাথিং। ওই দিন বলছিল তোর মুখে র্যাশ বেরিয়েছে, তখন তো অন্ধ কিছু হয় নাই, নর্মাল, চুলও দানা বেঁধে যাচ্ছে, হ্যাঁ, তো র্যাশ বেরিয়ে গেছে 23 আগস্টে। এই কথাটাই পাক্কা 2 মাস পরে, তখন তো চুলের, তখন কিন্তু ব্লাড ক্লট, মাথা ব্যথা, মাথার ওই জায়গাটাতে মানে ফুলা হয়ে আছে, ক্লট আছে, কোনো কিছু নেই। চুল শুকোয় না দেখে, পয়েন্ট টু বি নোটেড, চুল শুকোয় না দেখে মাথা ব্যথা হয়, দানা দানা হয়ে গেছিল, গুড়ি গুড়ি দানা হয়েছিল। আচ্ছা, এই দানা দানা কথাটা কিন্তু নিবেদিত তার ভিডিওতে প্রথম বলেছিল। তার কারণ ছিল তার নিউমোনিয়া ছিল, তার লাং ইনফেকশন ছিল, তাকে প্রচন্ড গরম, এপ্রিল মে মাসে দিল্লি শহর কিরকম গরম থাকে, যারা দিল্লিতে থাকে তারা জানে। এখন কেমন ঠান্ডা এইসব জায়গাতে তোমরা যারা পশ্চিমবঙ্গের লোক ভাবতেও পারবে না, 4 ডিগ্রি রাত্রেবেলা হয়ে যায়। সেখানে দাঁড়িয়ে এইবার 20 নভেম্বরে বলছে মাথাতে পোকা হয়েছে, মানে উকুন টুকুন টাইপের হয়েছে, আর জায়গায় জায়গায় গর্ত হয়ে যাচ্ছে। গর্তটা হচ্ছে কিন্তু ক্লট থেকে, আর যেখানে গর্ত হচ্ছে সেখানে থেকে চুল পড়ে যাচ্ছে, আর কোনো চুল গ্রো হচ্ছে না। তার জন্য চুলটাকে ওই দিন হাফ করেছিল, পুরোটা কাটেনি। ডাক্তারের কথাটা কি করে 23 আগস্ট মাসে মুখে ওর বসেছিল? চুলটা কাটতে হবে, পাবলিককে কাছে আনতে হবে। ওকে, উকুন হতেই পারে, শরীর খারাপ না, চুল আসাতে ভালো লাগে না, যত্ন করতে ভালো লাগে না, হতেই পারে। সেই চুলটা কাটতে গিয়ে উকুন হতে লাগে। এবার আসছি অন্ধের অ্যাক্টিং। সেদিন চুল কাটার পর সেই আমাদের ঠকবাজ দেওয়ার, প্রেমিক দেওয়ার, হ্যাঁ, গোলাপ কিনে আনলো এবং সাথে ক্যাডবেরি আনলো প্রেমিকাকে খুশি করার জন্য। আমি বলেছিলাম না যে কেন অনেকে কেন দিদি আলাদা হলো, কি এমন, এইগুলি চাইতো। কথায় কথায় গোলাপ, কথায় কথায় আমার পায়ে তেল মালিশ করবে, কথায় কথায় আমাকে একটু করবে, এইগুলি। তো মন খারাপ, অনেকদিন ধরে গোলাপ দেওয়া হচ্ছে না, গোলাপ আর ক্যাডবেরি নিয়ে আসলো। গোলাপটা আনার পর ও চোখটাও খুললো না, ও গোলাপ ধরতে পারছে না। গোলাপের গন্ধে, হ্যাঁ, যখন হাতে আমরা ফুল নেই গন্ধটা পাই। দেখো দেখো কি আছে বলো, এটাকে হাতিয়ে দেখলো এটা গোলাপ, গন্ধটা পাওয়া যায় না, 20 নভেম্বরের ভিডিও। ক্যাডবেরি প্লাস্টিকের প্যাকেট, বোঝা যায় না, সে বুঝতে পারছি। সেই দিনও কেক কাটা হয়েছিল, ওদের আনন্দ দেওয়ার জন্য, মন খারাপ তাই কেক কাটা হয়েছিল। যে মানুষটা পুরোপুরি অন্ধ, কারণ সেই সময় কেক কাটার সময় ও ছুরিটা ধরেছিল চোখটা বন্ধ রেখে। এখন তোমরা আমাকে প্রশ্ন দিদি, চোখটা বন্ধ রেখে ছুরিটা কেন ধরেছিল? কারণ চোখটা খোলা রেখে ধরলে অনেক সময় ঠিক মতো আমরা কেটে ফেলতে পারি, হয় না? যখন আমি চোখটা বন্ধ করছি, আমি দেখছি না কোথায় পড়ছে, অ্যাক্টিং এর মধ্যে স্পেশালি চলে আসে। এইভাবে আমি এখন দেখছি না, ঠিক আছে, চোখটা খুলে রাখতে অনেক সময় দেখে ফেলি, অজান্তেই বুঝে ফেলি, যেহেতু আমি চোখে তো দেখি একটু হলো যে কোথায় কাটছি। তাই এই নাটকটাকে ইন্টেন্সিটি অফ ড্রামা, যারা আপনার ড্রামার নাট্যযোগ্য থাকেন, ড্রামা একটা ব্যাপার থাকে। আমাকে আমার ডাইরেক্টর একবার বলেছিল, অর্পিতা তুমি যদি না কাঁদো তোমার অডিয়েন্স কাঁদবে না। আমার চোখে জল আসছে, নাটকের চোখে জল আসছিল না। ইউ হ্যাভ টু ক্রাই টু মেক ইউর অডিয়েন্স ক্রাই। এখন তুমি ভাবো তুমি কিভাবে কাঁদবে, দেন আই হ্যাভ টু থিঙ্ক সামথিং খুব দুঃখের জিনিস, কারণ চিৎকার করে আমাকে কাঁদতেছিল নাটকটার মধ্যে, সো দ্যাট ইট উইল মেক আদার পিপল ক্রাই। ঠিক তেমনি যদি আমি চোখটা একটুখানি খুলে কেকটা কাটি, একটু হলো ঠিক পড়ে যাবে, বা যখন আমি চোখটা বন্ধ করে কাটি তখন কিন্তু পুরোপুরি অন্ধই লাগবে। সেটাই সে করেছে। নাটকটা কি এখনো বোঝানো বাকি আছে? ও সেদিন বলেছিল, ওর কথার উপরে ভিডিওটা আমি করলাম, ও সেদিন বলেছিল যে তোমরা দেখে নিও
ওই যেই ভিডিওটা যেটা 23 অগস্টের কথাটা বলেছে, আর কতটা খারাপ হতে পারে, চুল কাটার কথা আমি তখনই বলেছিলাম, বুঝিয়ে দিলাম। 23 আগস্টে শুরু করেছিল, 23 আগস্টের কথাটা 20 নভেম্বরে ডাক্তার তাহলে কি করে বললো? আর 23 আগস্টের কারণটা আর 20 নভেম্বরের কারণটা সেম না। চুলটা কাটতে হবে 1.02 crore ভিউজটা মাথাতে ছিল, দিয়ে দিলাম। দুটো ভিডিওর নাম বলেছে, তো আরেকটা ভিডিও নাম আমি কালকে করবো, ঠিক আছে, আজকে আর করছি না। তারপরে আসছি আজকের ভিডিও। আজকের ভিডিও তো ফাটাফাটি ভিডিও, দুর্ধর্ষ ভিডিও। চাকরটাকে হায়ার করে এখান থেকে ওইখানেও হায়ার করে নিয়ে যাওয়া হয়েছে। চাকর তো চাকর, হ্যাঁ। আরে তুই বিয়ে করছিস আমাদের সুন্দর মেয়েকে, একটা বেকার ছেলে, বিল্ডিং থেকে বার করছিস, কাজের লোকগিরি করবি না মানে? তুই আমার চাকর, বাপের চাকর, ভাইয়ের চাকর, 14 গোষ্ঠীর চাকর আমার, ঠিক আছে? আচ্ছা, আগেই বলেছি ওকে ঘুরতে ফিরতে বেড়াতে লাগবে, তাই দাদার জন্য জ্যাকেট কিনতে যেতে লাগবে। ও তো বেরোতে লাগবে যদি ডাক্তার বলেছে ওকে মর্নিং ওয়াক করতে, না ওকে ডাক্তার মর্নিং ওয়াক করতে বলেছে, জিম করতে বলেছে। নার্ভের রুগীকে ডাক্তার জিম করতে বলবে, আমরা পড়াশোনা শিখেছি, হ্যাঁ। ব্লাড ক্লটের রুগী ডাক্তার জিম করতে বলবে, চোখে দেখে ডাক্তার জিম করতে বলবে, তো প্যারালাইসিস রুগীকে ডাক্তার জিম করতে বলবে, হ্যাঁ। ওই সকালবেলা মর্নিং ওয়াক করতে বলেছে ঠান্ডার মধ্যে, হ্যাঁ। আবার ওর নেবুলাইজার নিচ্ছে, কিন্তু তাকে ডাক্তার বলছে সকালবেলা মর্নিং ওয়াক করতে। আমি বলছি সকালবেলাই তো মর্নিং ওয়াক হয়, মর্নিং ওয়াক করতে বলেছে। ঘুরতে ফিরতে বেরোতে লাগবে, আমি আগেই বলেছি। নিজের জায়গা, কতদিন ঘরে থাকা যায়, তার জন্যই তো ডাক্তারের নাম দিয়ে ডাক্তারের চেম্বার দেখানো গেল না, কিন্তু ডাক্তার বলে দিয়েছে এখনো ঘোরাফেরা হাঁটাহাঁটি করতে লাগবে। এবং সুস্থভাবে ওইখানে খুব সুন্দর করে জ্যাকেট কিনছিল, দেখছিল, সোজা হয়ে হাঁটছাপুচু করছিল। কিন্তু একটু পরে মনে হলো, দেখবে গেটটা ক্রস করা পর্যন্ত সোজা হয়ে হাঁটছিল, যে সিঁড়িতে আসলো তখন মনে হলো একটু হলেও তো দেখাতে লাগে আমি অসুস্থ, একটু হলো দেখাতে লাগে অসুস্থ না, একদম ফটকা। আমি বলেছি তোমাদের আগেই, সেকেন্ড ভিজিট করার আগ পর্যন্ত অসুখটা কন্টিনিউ একটু একটু করে করতে লাগবে, পুরোটা করে করতে না লাগলে। তারপর ওখানে গেল, কিনলো, দেখলো, আসলো, আসার পর ঘরে আসার পর হেভি মজা। মার আবার এর মধ্যে চোখের অপারেশন হয়ে গেছে। মা নাকি ওকে খুশি করার জন্য মা ওকে হাসায়, যেই মেয়ে কনস্ট্যান্ট হাসছে, ভিডিও করছে, আনন্দ করছে, ওকে খুশি রাখার জন্য কেক টিক কিনা আনা হলো, সব কিছু হলো। কাজের লোক সব রান্না করে দিতে পারলো, খালি ওই একটা দুটো রেসিপি কাজের লোকটার জন্য রেখে দিয়েছে। কাজের লোকটা নাকি খুব ভালো ওই আইটেমটা বানায়। অ্যাকচুয়ালি কি, কাজের লোকটাকে মানে কাজের লোক দেওয়ারটাকে এখন রিলেটিভদের মাঝে একটা ছবি তুলে দেওয়া হচ্ছে, যে এখন আমার এই মেয়ে এই বিয়েটা করে কোনো ভুল করেনি, খুব ভালো আছে, খুব সুখে আছে। আর দেওয়ারটাও চাইছে নিজেকে প্রেজেন্ট করতে, যে আমি তার খুব ভালো স্বামী। তাতে আমি কাজের লোক হলাম তো কি হলো? তাহলে নিত্য যখনই শ্বশুরবাড়িতে আসবে, তার একমাত্র কাজ হচ্ছে শ্বশুরবাড়িতে এসে সবাইকে রান্না বান্না করে খাওয়ানো, বাসন টাসন মাজা, হ্যাঁ। কারণ এটা করেই তাকে এগোতে লাগবে, তাকে এই বাড়ির জামাই আখ্যাটা ধরে রাখতে লাগবে। দাদাকে ওইটা কিনে দিল জ্যাকেটটা, বাবা আসলো, বাবা ঠাকুর টুকুর দিল, হ্যাঁ। তো আমি এটাই আগে বলেছিলাম যে মেয়ে এত সুস্থ, বাবা তো কাজ করতে পারে, আমি আগেই জানতাম। তাহলে মা কেন থাকলো না, মা কেন চলে গেল? কারণ ও নিজেই বলেছে মা প্রায় সময় হসপিটালে ভর্তি হতো, মা প্রায় সময় অসুস্থ থাকতো। তো মা অসুস্থ থাকতো, আমি বাবাকে কাজ করতে লাগতো, ভাই বোন ছোট ছিল। তো সেইখানে দাঁড়িয়ে তখনই বলেছিলাম মা কেন কাজ করতো না? দেখলে তো বাবা ঠাকুর টুকুর দিচ্ছে। আবার এখানে বললো বাবা আবার ওর এই ঠকবাজ দেওয়ারটার মতোই নাকি ওই কর্পূর জ্বালিয়ে পজিটিভিটি ঘরে আনে, নেগেটিভিটি দূর করে। নিজের মেয়ের মধ্যেই নেগেটিভিটি যে বাবা দূর করতে পারেনি, সে আর ঘরের নেগেটিভিটি কি দূর করবে? পুরোটাই নেগেটিভিটি দিয়ে ভরা আছে পরিবারটা। বাবার তো আর মুখ দেখাবার জো নেই, দেখাতে লাগবে, কিন্তু বেঁচে আছে দেখাতে লাগবে। হ্যাঁ, মেয়ে বিয়ে করে বলছে, কি করা যাবে? তো কিছু করার নেই বাবার এখানে। সেখানে চাকরটা ওইখানে গিয়েও কাজ করলো। সে চাকরটা আজকে চাকর হয় নাই, 2024 ডিসেম্বর চাকরটা যখন থেকে শিলিগুড়ি গেছে, মোটামুটি যেদিন ওর মুড হতো না, সেদিন ও ঘরের কোনো কাজই করতো না। যা প্রমাণ আমি তুলে ধরলাম আজকে তোমাদের কাছে, যে 21 বোধ হয় না, তখন সম্পূর্ণ সুস্থ ছিল, হ্যাঁ 29 জুনেই ওর কাজ করতে ইচ্ছে করছে না, তখন ও করতে লেগেছে। এরকম এপ্রিলে মার্চ যেদিন ওর কাজ করতে ইচ্ছে হয় না, চাকরটা পুরো কাজ করতো। নতুন চাকর সে হয় নাই, ঠিক আছে? আর যারা আমাকে প্রশ্নগুলি করেছিলে সবটা বেড়ে গেল। আর অর্ণব বাবু কতটা কেয়ারিং ফাদার ছিল সেটাও আমি তুলে ধরতে পারলাম। টিফিন বক্স, ওয়াটার বটল, বাচ্চাটা ওই ব্র্যান্ডই চেয়েছিল যে ব্র্যান্ডটা তার বাবা কিনে দিয়েছিল। একটা বাবা তার ছেলেকে টিফিন বক্স, ওয়াটার বটল দামি দামি কিনে দিতে পারে, চোখে মতো একটা মোস্ট ইম্পর্টেন্ট অর্গানের জন্য একটা চশমা কিনে দিতে পারেনি। ও বলল, আমরা বিশ্বাস করলাম। একটা মেয়ে
ফ্ল্যাট কিনতে পারে, কিন্তু বাচ্চার জন্য চশমা কেনার মতো সে রোজগার করে না। বললো আর বিশ্বাস করলাম।